फ्रेंड्स बाइनरी निर्मल प्रत्येक अभिनंदन जानाई एवं आमरा वेस्ट बेंगल काउंसिल अफ हायर सेकेंडारि एग्जामिनेशনের क्लास 12 এ রিপ্রোডাক্টিভ বায়োলজির ক্র্যাশ কোর্স নিয়ে আলোচনা করছিলাম এবং ক্র্যাশ কোর্সের বিশেষত্বই হচ্ছে এটা যে খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো টপিকস কভার করব। ওকে, আমি অলরেডি বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এক্ষেত্রে আপলোড করেছি, তো তোমরা যদি সেগুলো যদি দেখো তাহলে আশা করি হিউম্যান রিপ্রোডাকশন সম্বন্ধে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। অ্যাকচুয়ালি এইচএস এ যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো সম্বন্ধেই আমি আলোচনা করেছি। তো আজকে এটা হচ্ছে ফাইনাল টিউটোরিয়াল ভিডিও ফর হিউম্যান রিপ্রোডাক্টিভ বায়োলজি ক্র্যাশ কোর্স। ওকে, এবং এই ফাইনাল টিউটোরিয়াল ভিডিওতে আমরা কন্ট্রাসেপশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব এবং পার্চুরেশন বা সন্তান কিভাবে নির্গত হয় মায়ের দেহ থেকে সেই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব। তো তাহলে চলো আমরা শুরু করি। সো হোয়াট ইজ কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ কাকে বলে? আমরা প্রত্যেকটা ফ্যামিলি চাই যে ছোট পরিবার এবং সুস্থ পরিবার এবং সুখী পরিবার। ওকে, সুতরাং আমাদেরকে যে বিষয়টা জন্ম নিয়ন্ত্রণে যে বিষয়টা আমাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে সেটা হচ্ছে যে যৌন মিলন হবে কিন্তু কোনো সন্তান উৎপন্ন হবে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য basics of contraception. Okay, so this is actually the concept of contraception. কন্ট্রাসেপশন পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি, কন্ট্রাসেপশন ইজ দ্য প্রিভেনশন অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ কন্ট্রাসেপশন পদ্ধতিতে ফার্টিলাইজেশনকে বন্ধ করা হয়, অর্থাৎ এক্ষেত্রে স্পার্ম এবং ওভাম পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে না। সুতরাং কন্ট্রাসেপশনের বিভিন্ন রকম মেথডস নেওয়া হয় এবং এই সমস্ত মেথডসের সাহায্যে ফার্টিলাইজেশনকে বন্ধ করা হয়। বাট হোয়ারএজ অ্যাবর্শন মিনস ইজ দ্য প্রিভেনশন অফ দ্য বার্থ বাই কিলিং দ্য ফিটাস, অর্থাৎ এমব্রায়োকে এক্ষেত্রে মেরে ফেলা হয় বা ফিটাসকে মেরে ফেলা হয় এবং একেই বলা হয় অ্যাবর্শন। সো অ্যাবর্শন এবং কন্ট্রাসেপশনের মধ্যে আমাদের গুলিয়ে ফেললে চলবে না। কন্ট্রাসেপশনের নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্স হবে বা নর্মাল এক্ষেত্রে যৌন মিলন হবে কিন্তু কোনো রকম সন্তান উৎপন্ন হবে না, কারণ এক্ষেত্রে ফার্টিলাইজেশন হয় না। তো কন্ট্রাসেপশন পদ্ধতিতে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো মেলদের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। আমি জাস্ট লাল কালিতে অর্থাৎ রেড কালারে আমি দেখিয়েছি যে মেলদের ক্ষেত্রে কোন কোন মেথডস অ্যাপ্লাই করা হয় কন্ট্রাসেপশনে। ওকে, সো প্রোডাকশন অফ দ্য ভায়াবল স্পার্ম, অর্থাৎ মেলদের ক্ষেত্রে ভায়াবল স্পার্ম তৈরি হয় বা অ্যাক্টিভ স্পার্ম তৈরি হয় এবং সেটা তোমরা জানো যে টেস্টিসের মধ্যে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে স্পার্ম তৈরি হয়। এরপরে স্পার্ম ট্রান্সপোর্ট ডাউন মেল ডাক্ট সিস্টেম, এরপরে স্পার্ম এপিডিডাইমিস ভাস ডিফারেন্স ইত্যাদির মধ্য দিয়ে ক্রমশ পেনিসের দিকে অগ্রসর হতে থাকে। তো প্রোডাকশন অফ দ্য ভায়াবল স্পার্ম থেকে ট্রান্সপোর্ট অফ ডাউন মেল ডাক্ট সিস্টেম, অর্থাৎ এর মাঝে যদি যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ভ্যাসেক্টমি এবং রাইস্যাক। পরে আমরা এই স্টেপসগুলো সম্বন্ধে আলোচনা করব। সুতরাং এক্ষেত্রে টেস্টিস থেকে স্পার্ম আর মেল ডাক্ট সিস্টেমে আসতে পারে না, অর্থাৎ এপিডিডাইমিসে আসতে পারে না বা ভাস ডিফারেন্সে আসতে পারে না। কিন্তু তাও যদি এসে যায়, অর্থাৎ এই পদ্ধতি যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে নেক্সট যে পদ্ধতি থাকবে সেই পদ্ধতি কি হতে পারে? অ্যাবস্টিনেন্সি, কয়টাস ইন্টারাপ্টাস এবং কন্ডম, অর্থাৎ ইউজিং অফ দ্য কন্ডম। তো মেল ডাক্ট সিস্টেমে স্পার্ম আসার পরে স্পার্ম ডিপোজিটেড ইন দ্য ভ্যাজাইনা, অর্থাৎ স্ত্রীদেহের ভ্যাজাইনের মধ্যে স্পার্ম চলে আসে, কিন্তু স্ত্রীদেহের ভ্যাজাইনের মধ্যে স্পার্ম আসতে বাধা দেওয়ার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে অ্যাবস্টিনেন্সি, কয়টাস ইন্টারাপ্টাস এবং কন্ডম। ওকে, তাও স্পার্ম যদি ভ্যাজাইনের মধ্যে ডিপোজিটেড হয়েও যায় তারপরে এরপরে স্পার্ম যেখানে যাবে সেটা হচ্ছে স্পার্ম মুভ থ্রু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ ভ্যাজাইনা থেকে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে মুভ করবে, অর্থাৎ ইউটেরাস হয়ে এরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করবে। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা যেখানে ওভাম আছে সেখানে যেতে চাইবে। তো এই জায়গায় স্পার্ম যাতে ওভামের সঙ্গে মিলিত হতে না পারে তার জন্য যে সমস্ত স্টেপসগুলো নেওয়া হবে সেটা হচ্ছে ইউজিং অফ দ্য স্পার্মিসাইডস, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভ্যাজাইনাল পাউচ, প্রোজেস্টিন only. Okay, so this is the mini pill or implant or injection. Okay, so these are the methods যে সমস্ত মেথডসের মাধ্যমে ভ্যাজাইনা থেকে স্পার্মকে আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যেতে দেওয়া হয় না। ওকে, তো যাই হোক এবার আমরা প্রত্যেকটা স্টেপস নিয়ে আলোচনা করি। সো প্রিভেন্ট অফ দ্য স্পার্মাটোজেনেসিস, অর্থাৎ টেস্টিসের মধ্যে যদি আমরা স্পার্মাটোজেনেসিসকে যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। এক্ষেত্রে কি করা হয়? মান্থলি ইনজেকশন অফ দ্য অ্যান্ড্রোজেন অ্যান্ড অ্যান্ড্রোজেন কন্টেনিং ট্রান্সডার্মাল প্যাচেস, অর্থাৎ প্রত্যেক মাসে হচ্ছে অ্যান্ড্রোজেন নামক হরমোন ইনজেকশন করতে হবে এবং অ্যান্ড্রোজেন কন্টেনিং ট্রান্সডার্মাল প্যাচেস ব্যবহার করতে হবে অথবা ইমপ্ল্যান্টস ব্যবহার করা যেতে পারে দ্যাট সাপ্রেস দ্য টেস্টিকুলার টেস্টোস্টেরন প্রোডাকশন, এবং এটা টেস্টিসের মধ্যে টেস্টোস্টেরন প্রোডাকশন হতে বাধা দেয় এবং দিস উইল প্রিভেন্ট দ্য স্পার্মাটোজেনেসিস, অর্থাৎ এই পদ্ধতি স্পার্মাটোজেনেসিস পদ্ধতিকে বন্ধ করে। ওকে, নেক্সট হচ্ছে ভ্যাসেক্টমি। ভ্যাসেক্টমি হলো সার্জিক্যাল মেথড, কাট দ্য ভাস ডিফারেন্স অ্যান্ড লাইগেট ইট, অর্থাৎ মেলদের ক্ষেত্রে যে ভাস ডিফারেন্স আছে সেই ভাস ডিফারেন্সকে কেটে সেটাকে বেঁধে দেওয়া হয় বা জুড়ে দেওয়া হয় এবং তার ফলে কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ করা যায়। ওকে, সো দিস ইজ দ্য পার্মানেন্ট প্রসেস অ্যাকচুয়ালি, অর্থাৎ ভ্যাসেক্টমি পদ্ধতির মাধ্যমে কোনো পুরুষ সারা জীবন ধরে সে আর ফার্টিলাইজ করার ক্ষমতা থাকে না তার।
এরপরে হচ্ছে অ্যাবস্টিনেন্সি। অ্যাবস্টিনেন্সি মানে অ্যাভয়েড অফ দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সকে অ্যাভয়েড করা। ওকে, সো দিস রেস্ট্রিক্টস ইমোশনাল ডেভেলপমেন্ট অফ এ রিলেশনশিপ, অর্থাৎ এক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর মধ্যে ইমোশনাল ডেভেলপমেন্ট তৈরি হয় তবেই এই ঘটনাটা হচ্ছে সম্ভব, অর্থাৎ উভয়ের সম্মতিতে এটা হচ্ছে সম্ভব। সুতরাং সেক্সুয়াল ইন্টারকোর্সকে অ্যাভয়েড করা এই পদ্ধতি হচ্ছে অ্যাবস্টিনেন্সি। নেক্সট হচ্ছে রাইস্যাক। রাইস্যাক ইজ অ্যান ইনজেক্টেবল কম্পাউন্ড দ্যাট পার্সিয়ালি ব্লক দ্য ভাস ডিফারেন্সিয়া, অর্থাৎ এটা হচ্ছে একটা ইনজেক্টেবল কম্পাউন্ড, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে রাইস্যাক নিতে হয় এবং যেটা ভাস ডিফারেন্সকে পার্মানেন্টলি ব্লক করে দেয়, এবং এফেক্টিভ কন্ট্রাসেপশন অফ দ্য মেল ফর 10 years পার ডোজ, অর্থাৎ একবার রাইস্যাক নিলে হচ্ছে 10 বছর পর্যন্ত হচ্ছে এই কাজ করে রাইস্যাক। নেক্সট কয়টার্সি ইন্টারাপশাস। পেনিস ইজ উইথড্রন ফ্রম দ্য ভ্যাজাইনা বিফোর দ্য ইজাকুলেশন। ইজাকুলেশন হওয়ার আগে পুরুষ বুঝতে পারে যে ইজাকুলেশন হচ্ছে, সুতরাং এই সময়ে পেনিসকে ভ্যাজাইনা থেকে তুলে নেওয়া, সুতরাং এই ঘটনাকেই আমরা বলবো কয়টাস ইন্টারাপ্টাস। সিম্পলি এগেনস্ট দ্য নেচার এবং এটা কিন্তু নিয়ম বিরুদ্ধে অ্যাকচুয়ালি, এবং হাই ফেলিওর রেট, সুতরাং কয়টাস ইন্টারাপ্টাসের মাধ্যমে কন্ট্রাসেপশন জেনারেলি করা যায় না। নেক্সট হচ্ছে কন্ডম। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইউ নো, অ্যান্ড এ থিন অ্যান্ড দ্য স্ট্রং রাবার শিট। কন্ডম হচ্ছে একটি পাতলা এবং খুব শক্ত রাবারের সিড বা আবরণ, অ্যান্ড দ্য প্লেসড ওভার দ্য ইরেক্ট পেনিস জাস্ট বিফোর দ্য ইন্টারকোর্স, অর্থাৎ ইন্টারকোর্সের আগে এটাকে ইরেক্ট পেনিসের ওপরে পড়ে নেওয়া হয়। অ্যান্ড দিস ইজ নট রিলায়েবল অ্যাজ দ্য পিল অ্যান্ড মে লেটার অর স্লিপ অফ। এটা কিন্তু পিলের মতো, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ বড়ির মতো এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়, এটা মেটিয়ার মানে ছিঁড়ে যেতে পারে অথবা স্লিপ অফ। এবং এরকম কয়েকটা কন্ডোমের নাম হচ্ছে ডিলাক্স, নিরোধ। ওকে, সো দিস আর দ্য অ্যাকচুয়ালি দ্য কন্ডোমস। নেক্সট স্পার্মিসাইড। স্পার্মিসাইড হলো কেমিক্যালস হুইচ কিলস দ্য স্পার্ম, অর্থাৎ সেই সমস্ত কেমিক্যালসগুলো যেগুলো স্পার্মকে মেরে ফেলে তাদেরকেই আমরা বলবো স্পার্মিসাইড। অ্যান্ড দিস ইজ প্লেসড ইন দ্য ভ্যাজাইনা, অর্থাৎ এটা ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করানো হয়। অ্যান্ড এফেক্টিভ ফর দ্য 1 hour, অর্থাৎ ভ্যাজাইনাতে স্পার্মাটিড দেওয়ার পরে সেটা 1 ঘন্টা পর্যন্ত এফেক্টিভ থাকে। ওকে, এরও কিন্তু ফেলিয়ার রেট হাই। সুতরাং জন্ম নিয়ন্ত্রণের সব থেকে নির্ভরযোগ্য যে পদ্ধতি মেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে ভ্যাসেক্টমি এবং ইউজিং অফ দ্য কন্ডম। ওকে, সো দিস আর দ্য মোস্ট রিলায়েবল প্রসেস ফর কন্ট্রাসেপশন। আমরা চলে যাব ফিমেল কন্ট্রাসেপটিভ মেথডে। ওকে, দ্য বার্ডেন ফর দ্য বার্থ কন্ট্রোল হ্যাজ ফলেন অন দ্য ওমেন সোলজার্স, অর্থাৎ স্ত্রীরাই হচ্ছে মেনলি কন্ট্রাসেপশন পদ্ধতিতে দায়িত্ব নেয়। অ্যান্ড দ্য মোস্ট বার্থ কন্ট্রোল প্রোডাক্টস আর দ্য ফিমেল ডাইরেক্টেড, অর্থাৎ বেশিরভাগ বার্থ কন্ট্রোল যে প্রোডাক্ট আছে সেই সমস্তগুলো প্রধানত স্ত্রীদের জন্য উপযোগী। ওকে, তো স্ত্রীদের ক্ষেত্রে কিভাবে আমরা কন্ট্রাসেপশন করতে পারবো, আমি লাল কালিতে কন্ট্রাসেপটিভ বিভিন্ন প্রসিডিওরগুলো এঁকেছি এবং নর্মালি যে ঘটনাটা ঘটে সেগুলো হচ্ছে কালো কালিতে লেখা আছে। ওকে, সো প্রোডাকশন অফ দ্য ভায়াবল উসাইট, অর্থাৎ উসাইট হচ্ছে তৈরি হয় এবং এই উসাইট হচ্ছে ওভিউলেশন ঘটে, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের 14 ডেজের মাথায় এলএইচ হরমোনের প্রভাবে ওভিউলেশন ঘটে। সুতরাং ওভারি থেকে এটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে। সুতরাং ওভিউলেশন ঘটতে দেওয়া যাবে না, যদি না যায় তাহলে কিন্তু কন্ট্রাসেপশন হতে পারে বা জন্ম নিয়ন্ত্রণ হতে পারে। কিভাবে? কম্বিনেশন অফ দ্য বার্থ কন্ট্রোল পিল, অর্থাৎ বার্থ কন্ট্রোল পিল ব্যবহার করা যেতে পারে, এবং প্যাচ অ্যান্ড মান্থলি শট অর ভ্যাজাইনাল রিং। সো দিস ক্যান বি ইউজড টু প্রিভেন্ট দ্য ওভিউলেশন। ওকে, ওভিউলেশন হওয়ার পরে এরপরে এই উসাইট ইউটেরাইন টিউবের মধ্যে প্রবেশ করে এবং ইউটেরাইন টিউব থেকে এরা ইউটেরাইন ট্রান্সপোর্ট ডাউন দ্য ইউটেরাইন টিউব। ওকে, অর্থাৎ এরা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার মধ্যে ক্রমশ প্রবেশ করতে শুরু করে। সুতরাং ইউটেরাইন টিউবকে আমরা যদি লাইগেশন করে দিই বা কেটে যদি আমরা জুড়ে দিই তাহলে কিন্তু এক্ষেত্রে আর ওভাম কিন্তু আর ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার মধ্যে যেতে পারবে না। ওকে, কিন্তু তাও যদি চলে যায় মিটিং অফ দ্য স্পার্ম অ্যান্ড ওভাম ইন দ্য ইউটেরাইন টিউব, তাহলে স্পার্ম এবং ওভাম এক্ষেত্রে হচ্ছে ইউটেরাইন টিউবের মধ্যে যুক্ত হতে পারে এবং ইউনিয়ন অফ দ্য স্পার্ম অ্যান্ড ওভাম অ্যান্ড দিস উইল কজেস দ্য ফার্টিলাইজেশন। তো এক্ষেত্রে আমরা যে পদ্ধতি ব্যবহার করবো সেটা হচ্ছে MAP বা মর্নিং আফটার পিল। ওকে, এছাড়া যে ঘটনাটা করা যায় সেটা হচ্ছে জাইগোটকে, অর্থাৎ স্পার্ম এবং ওভাম যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তার ফলে জাইগোট তৈরি হয়, তো জাইগোটকে ইমপ্ল্যান্টেশনে বাধা দেওয়া হয় এবং ইমপ্ল্যান্টেশনে বাধা দেওয়ার জন্য যে সমস্ত ডেভিসেসগুলো আমরা ব্যবহার করব, ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস অথবা প্রোজেস্টিন অনলি, সো এইগুলো ব্যবহার করলে ইমপ্ল্যান্টেশন হবে না। ইমপ্ল্যান্টেশন হয়ে গেলেও কিন্তু জন্ম যদি না হতে দেওয়া হয়, অর্থাৎ শিশুকে জন্মাতে দেওয়া যাবে না, তো এক্ষেত্রে যে ঘটনা করা হবে সেটা হচ্ছে অ্যাবর্শন। ওকে, ক্ষেত্রে আমরা কতগুলো প্রসিডিওর দেখে নিই। তো প্রথম যে প্রসিডিওর আছে সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। সো ন্যাচারাল প্রসেস ইজ দ্য রিদম মেথড অর দ্য সেফ পিরিয়ড
সেফ পিরিয়ড আর রিদম মেথড আমরা কাকে বলবো, সেটা হচ্ছে ডিমান্ডস অফ দ্য কয়টাস হোয়ার নো কনসেপশন ইজ এইমড শুড বি মেড অনলি ইন এ পিরিয়ড হুইচ ইজ আউটসাইড অফ দ্য 10th to 17 ডেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের 10 থেকে 17 দিন, এই 10 থেকে 17 দিন, এই 7 দিন যদি যৌন মিলন না হয় তখনই তাকে বলা হয় সেফ পিরিয়ড মেথড। সুতরাং 10 থেকে 17 দিন হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। সুতরাং এই ডেঞ্জার পিরিয়ডের বাইরে যদি যৌন মিলন হয় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু কনসিভ করে না ফিমেল, অর্থাৎ এক্ষেত্রে প্রেগনেন্সির ভয় থাকে না। ওকে, এর কারণে লজিকটা কি? তো লজিক হচ্ছে ওভিউলেশন অকার্ড ইন দ্য 14 ডেজ, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনের মাথায় ওভিউলেশন ঘটে এবং ওভাম অ্যালাইভ ফর 1 or 2 ডে, অর্থাৎ ওভাম বা ডিম্বাণু হচ্ছে স্ত্রী দেহের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে 1 অথবা 2 দিন বেঁচে থাকে। ওকে, এবং ইজাকুলেটেড স্পার্ম অ্যালাইভ 24 আওয়ার্স, ইজাকুলেটেড স্পার্ম ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে 24 ঘন্টা বেঁচে থাকে। সুতরাং তাদেরকে কখনোই সাক্ষাৎ হতে দেওয়া যাবে না, কারণ 10 থেকে 17 দিনের মধ্যে যদি ওভিউলেশন হয় জেনারেলি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 থেকে 17 দিনের মধ্যে ওভিউলেশন হয়। সুতরাং ওভিউলেশনের টাইমে যদি আমরা মিলিত না হই তাহলে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং এই পদ্ধতিকে বলা হয় রিদম মেথড অর সেফ পিরিয়ড। ওকে, নেক্সট টেম্পারেচার মেথড। টেম্পারেচার মেথড প্রধানত এক্সপিরিয়েন্সড পার্সনরা এই পদ্ধতি ব্যবহার করতে পারে। তো এক্ষেত্রে বডি টেম্পারেচার ড্রপ স্লাইটলি বিফোর দ্য ওভিউলেশন, অর্থাৎ ওভিউলেশন কখন হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। ওভিউলেশন হলে কিন্তু আর সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। ওকে, তো এক্ষেত্রে বডি টেম্পারেচার ড্রপ স্লাইটলি বিফোর দ্য ওভিউলেশন, অর্থাৎ ওভিউলেশনের জাস্ট আগে বডি টেম্পারেচার কমে যায় এবং রাইজ স্লাইটলি আফটার দ্য ওভিউলেশন, এবং ওভিউলেশনের পরে বডি টেম্পারেচার বেড়ে যায় 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওভিউলেশন কজেস দ্য ফর্মেশন অফ দ্য কর্পাস লিউটিয়াম, এবং কর্পাস লিউটিয়াম সিক্রেট দ্য প্রোজেস্টেরন, এবং প্রোজেস্টেরন কজেস দ্য স্লাইট বেসাল টেম্পারেচার। ওকে, এর কারণ টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণটাই হচ্ছে প্রোজেস্টেরন নিঃসৃত হওয়া, এবং প্রোজেস্টেরন হচ্ছে ডিএমআর বাড়িয়ে দেয় এবং তার ফলে টেম্পারেচার বেড়ে যায়। সুতরাং টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কিন্তু এক্ষেত্রে যৌন মিলন করা যাবে না, কারণ তাহলে সেই ফিমেল ওভিউলেটেড। ওকে, নেক্সট ল্যাকটেশনাল অ্যামোনারিয়া, এবং ল্যাকটেশনাল অ্যামোনারিয়া হচ্ছে সেই পদ্ধতি। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যখন একজন স্ত্রী হচ্ছে সে স্তন্যপান করায় বা সাকিং স্টিমুলাস, অর্থাৎ তার যদি কোনো আগে যদি সন্তান থাকে তো সেই সন্তান যখন সাকিং স্টিমুলাস করবে, সো দিস প্রিভেন্টস দ্য প্রি ওভিউলেটরি এলএইচ সার্জ, এবং তার ফলে এলএইচ সার্জ আর হবে না, অর্থাৎ ওভিউলেশন হবে না, এবং এই ঘটনাটাকে বলা হয় ল্যাকটেশনাল অ্যামোনারিয়া। অর্থাৎ যে মা সে তার শিশুকে হচ্ছে মাতৃদুগ্ধ পান করেছে তার ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল জেনারেলি বন্ধ থাকে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ ল্যাকটেশনাল অ্যামোনারিয়া। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড। তো ব্যারিয়ার মেথডে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ফেমিডম অর ফেমশিল্ড, এবং ফেমিডম অর ফেমশিল্ড অ্যাকচুয়ালি ফিমেল কন্ডম। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামটাইমস এটা পরীক্ষাতে দেয় যে ফিমেলদের কন্ডম কি, ফিমেলদের কন্ডম হলো ফেমিডম অর ফেমশিল্ড। ওকে, এবং এটা হচ্ছে পলিইউরেথ্রিন টিউব। নেক্সট ডায়াফ্রাম অর ক্যাপ অ্যান্ড ফ্লেক্সিবল রাবার ডোম, অর্থাৎ এটা হচ্ছে রাবারের তৈরি, অ্যান্ড ইউজড উইথ এ স্পার্মিসাইডাল ক্রিম অর জেলি, অর্থাৎ এক্ষেত্রে একটা স্পার্মিসাইডাল ক্রিম অর জেলি দেওয়া থাকে, অ্যান্ড নট লেফট 30 আওয়ার্স, অর্থাৎ এটাকে হচ্ছে 30 ঘন্টা পরে এটাকে আবার বাইরে বের করে নিতে হয়, অ্যান্ড দিস অ্যাকচুয়ালি কজেস দ্য টক্সিক শক সিনড্রোম। কিন্তু আমরা যদি ডায়াফ্রাম ব্যবহার করি অনেক ক্ষেত্রে এরা টক্সিক শক সিনড্রোম ঘটাতে পারে। সুতরাং 30 ঘন্টার মধ্যে এই ডায়াফ্রাম বা ক্যাপকে খুলে নিতে হবে। পদ্ধতি আছে সেটা হচ্ছে স্পঞ্জ, অর্থাৎ পলিইউরেথ্রিন স্পঞ্জ অ্যাকচুয়ালি ইমপ্রেগনেন্ট উইথ দ্য স্পার্মিসাইড, এবং পলিইউরেথ্রিন স্পঞ্জ ব্যবহার করা যেতে পারে যেটা স্পার্মিসাইডের সঙ্গে স্পার্মিসাইড দেওয়া থাকে যাতে, এবং তার ফলে আর স্পার্মগুলো হচ্ছে মারা যায়। ওকে, নেক্সট হরমোনাল মেথড, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পার্মিসাইডাল কেমিক্যাল, কিছু স্পার্মিসাইডাল কেমিক্যাল আছে যেগুলো স্পার্মকে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে মেরে ফেলে অ্যান্ড কিপ ইন দ্য ভ্যাজাইনা, অর্থাৎ এই স্পার্মিসাইডাল কেমিক্যালসগুলোকে ভ্যাজাইনের মধ্যে দেওয়া হয়, অ্যান্ড দিস উইল কিল দ্য স্পার্ম। ওকে, এক্ষেত্রে ক্রিম, জেলি অথবা ফোম ট্যাবলেটস বা নোনক্সিনল 9 ব্যবহার করা যেতে পারে, এবং স্পার্মিসাইডাল কেমিক্যালসের যে কম্পোজিশন সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, জিঙ্ক সালফেট এবং KMNO4. ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য কম্পোজিশন ফর দ্য স্পার্মিসাইডাল কেমিক্যাল, অ্যান্ড দিস উইল কিল দ্য স্পার্ম, রাইট? নেক্সট বার্থ কন্ট্রোল পিল অর ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি। সামটাইমস তোমাদের কোয়েশ্চেন্স দিতে পারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ওসিপি। সো ওসিপির ফুল ফর্ম হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল ফার্স্ট মার্কেটেড ইন দ্য 1960, অর্থাৎ 1960 সালে প্রথম ওরাল কন্ট্রাসেপটিভ পিল মার্কেটে আসে, অ্যান্ড সাপ্লাইড ইন 28 ট্যাবলেট প্যাকেটস, এবং প্রত্যেকটা প্যাকেটে 8টা করে ট্যাবলেট থাকে। ওকে, দ্য ফার্স্ট 20 or 21 ট্যাবলেটস কন্টেইন দ্য মাইনিউট অ্যামাউন্ট অফ দ্য ইস্ট্রোজেন, এবং 20 থেকে 21টা প্রথম ট্যাবলেট ইস্ট্রোজেন থাকে, এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোজেস্টেরন, অ্যান্ড দ্য লাস্ট 7 ট্যাবলেটস আর হরমোন ফ্রি। ওকে,
তো এক্ষেত্রে এগুলো হচ্ছে বার্থ কন্ট্রোল পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সুতরাং এর মধ্যে হরমোন থাকে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্বিনেশন পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল বিভিন্ন রকম হতে পারে, যেমন কম্বিনেশন পিল। কম্বিনেশন পিল ইজ দ্য সিনথেটিক ইস্ট্রোজেন অ্যান্ড সিনথেটিক প্রোজেস্টেরন ইন ভেরি লো ডোজ ইউজড। অর্থাৎ কম্বিনেশন পিলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোই থাকে, কিন্তু খুব লো ডোজে থাকে। প্রেজেন্স অফ দ্য প্রোজেস্টেরন ইন দ্য কম্বিনেশন পিল, অর্থাৎ কম্বিনেশন পিলে যে প্রোজেস্টেরন থাকে, দিস উইল গিভ দ্য নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ এরা পিটুইটারি গ্রন্থি থেকে নেগেটিভ ফিডব্যাক দেয় এবং তার ফলে প্রিভেন্ট দ্য এলএইচ সার্চ এবং ওভিউলেশন প্রিভেন্টেড। অর্থাৎ এলএইচ সার্চ হয় না এবং সেই কারণের জন্য ওভিউলেশন হয় না। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ দ্য কম্বিনেশন পিল। সুতরাং কম্বিনেশন পিলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হরমোনই থাকবে। ওকে, নেক্সট মিনি পিল। দেয়ার ইজ অনলি প্রোজেস্টেরন বাট নো ইস্ট্রোজেন। অর্থাৎ মিনি পিলের মধ্যে কেবলমাত্র প্রোজেস্টেরন থাকে, কোনো ইস্ট্রোজেন থাকে না। ইট ইজ প্রিজিউম দ্যাট দ্য মিনি পিল ইউজার দেয়ার ইজ ইনাফ ইস্ট্রোজেন। অর্থাৎ যারা মিনি পিল যারা হচ্ছে ব্যবহার করে তাদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের লেভেল অনেকটা বেশি থাকে, সেই কারণের জন্যই তারা মিনি পিল ব্যবহার করে। ওকে, নেক্সট ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। তো টু টাইপস অফ দ্য প্রোজেস্টেরন এক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিপিএমএ অ্যান্ড নিটেন। ওকে, অ্যান্ড সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে এই কন্ট্রাসেপটিভগুলোকে হচ্ছে নেওয়া হয়। নেক্সট হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট অর দ্য নোর প্ল্যান্ট। বিভিন্ন রকমের ট্রান্সপ্ল্যান্ট ব্যবহার করা যেতে পারে, যেমন নোর প্ল্যান্ট। নোর প্ল্যান্ট কনসিস্টিং অফ দ্য টু টিনি সিলিকন রড ইমপ্ল্যান্টেড জাস্ট আন্ডার দ্য স্কিন। অর্থাৎ নোর প্ল্যান্টকে স্কিনের মধ্যে হচ্ছে প্রবেশ করানো হয়, অ্যান্ড দ্যাট রিলিজ দ্য প্রোজেস্টেরন ওভার এ 5 years অফ দ্য পিরিয়ড। অর্থাৎ নোর প্ল্যান্ট যদি আমরা স্কিনের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে এরা 5 বছর পর্যন্ত ফাংশনাল থাকে। ওকে, এরপরে ড্রিপো প্রুভেরা ইনজেক্টেবল ফর্ম লাস্ট 3 months। অর্থাৎ এরা 3 মাস পর্যন্ত কাজ করে ডিপো প্রুভেরা। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ইনজেক্টেবল কম্পোনেন্ট। নেক্সট ইমার্জেন্সি পিল। কিন্তু তাতেও যদি কোনোভাবে ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে আমাদেরকে ইমার্জেন্সি পিল ব্যবহার করতে হবে। তো ইমার্জেন্সি পিলে হায়ার হরমোন কনসেন্ট্রেশন পিল মার্কেটেড ইন দ্য ভেরিয়াস নেমস। অর্থাৎ এক্ষেত্রে প্রচুর পরিমাণে হরমোন থাকে এই ইমার্জেন্সি পিলগুলোতে, এবং বিভিন্ন রকমের ইমার্জেন্সি পিল আছে, যেমন ওভারাল, যেমন টেট্রাগাইনন, যেমন ট্রিফাসিল, যেমন আইপিল, নোভাল, ওভিক্লোন। তো এরা হচ্ছে কি করে, এদেরকে মর্নিং আফটার পিলও বলা হয়, অ্যান্ড দ্য টেকেন উইদিন দ্য 3 days অফ দ্য আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সেস। অর্থাৎ আগের পদ্ধতিগুলো ব্যবহার না করেও যদি ইন্টারকোর্স যদি হচ্ছে হয়ে যায় তাহলে 3 দিনের মধ্যে, অর্থাৎ ইন্টারকোর্স হওয়ার 3 দিনের মধ্যে এই সমস্ত পিলগুলো সেবন করতে হবে। ওকে, সো দিস প্রিভেন্ট দ্য ফার্টিলাইজেশন অর ইমপ্ল্যান্টিং অর টুগেদার। অর্থাৎ ইমার্জেন্সি পিল ফার্টিলাইজেশন বন্ধ করতে পারে, অথবা ইমপ্ল্যান্টেশন বন্ধ করতে পারে, অথবা দুটো পদ্ধতিকেই বন্ধ করতে পারে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাবর্শন পিল। সো আমি আগেই বলেছি যে অ্যাবর্শন মানে হচ্ছে কিলিং অফ দ্য এমব্রায়ো। সো অ্যাবর্শন ইজ দ্য টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি দ্যাট ইন প্রোগ্রেস। অর্থাৎ অ্যাবর্শন পদ্ধতি মানে প্রেগনেন্সি পিরিয়ড যখন প্রোগ্রেসিং থাকে তখন কিন্তু অ্যাবর্শন করা যেতে পারে, এবং অ্যাবর্শন পিল এক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং অ্যাবর্শন পিল যেটা ব্যবহার করে সেটা হচ্ছে মিফেপ্রিস্টন। এটাকে RU486 নামে অভিহিত করা হয়, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ সো কল্ড অ্যাবর্শন পিল ডেভেলপড ইন দ্য ফ্রান্স। এবং ফ্রান্সে প্রথম এই অ্যাবর্শন পিলটা ব্যবহার করা হয়েছিল। ওকে, RU486 ইজ অ্যান অ্যান্টি হরমোন। এটা হচ্ছে একটা অ্যান্টি হরমোন হোয়েন টেকেন, যখন এটাকে নেওয়া হয় তো এটা অ্যাকচুয়ালি সিনথেটিক প্রোজেস্টেরন অ্যান্টাগনিস্ট। অর্থাৎ এরা প্রোজেস্টেরনের অ্যান্টাগনিস্ট বা প্রোজেস্টেরনের কাজে এরা হচ্ছে বাধা দেয়। ওকে, এবং অ্যালং উইথ এ টিনি অ্যামাউন্ট অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন, অর্থাৎ এর মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিনও থাকে, অ্যান্ড দিস স্টিমুলেট দ্য ইউটেরাইন কন্ট্রাকশন। যেহেতু প্রোজেস্টেরনের কাজে বাধা দিচ্ছে সেই জন্য ইউটেরাইনের কন্ট্রাকশন হয় ইউটেরাস ওয়ালের, অ্যান্ড দিস ইন্ডিউসেস দ্য মিসক্যারেজ। ওকে, সো দিস ইজ দ্য ফাংশন অফ RU486. Next, the one of the very important for your examination is the Intrauterine Devices or IUD, and this is placed in the cervix এবং এটা সার্ভিক্সের মধ্যে স্থাপন করা হয়, and this acts as the spermicide এবং এটা স্পার্মিসাইড হিসাবে কাজ করতে পারে উইদিন দ্য ইউটেরাসের মধ্যে। তো ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস বিভিন্ন ফর্মে থাকতে পারে। সো ফার্স্ট জেনারেশন ইউটেরাইন ডেভিসেস, অ্যান্ড দিস ইজ নন মেডিকেটেড, যেমন লিপস, লুপস অ্যান্ড রিংস। ওকে, অ্যান্ড দিস আর দ্য প্লাস্টিক অর দ্য মেটাল ডেভিসেস অ্যান্ড ইনসার্টেড ইন্টু দ্য ইউটেরাস। অর্থাৎ ফার্স্ট জেনারেশন যে ইন্ট্রাইউটেরাইন ডেভিসেস যেটা ব্যবহার করা হতো সেটা ইউটেরাসের মধ্যে ইনসার্টেড করা হতো, and this will prevent the fertilized egg from implanting into the endometrial lining. অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের মধ্যে যেহেতু ফার্স্ট জেনারেশন ইন্ট্রাউটেরাইন ডেভিসেস দেওয়া থাকে সেই জন্য এরা ইমপ্ল্যান্টেশন ঘটতে দেয় না। তো নেক্সট হচ্ছে সেকেন্ড জেনারেশন ইন্ট্রাউটেরাইন ডেভিসেস, অ্যান্ড দিস সেকেন্ড জেনারেশন ইন্ট্রাউটেরাইন ডেভিসেস ইজ মোস্ট
powerful than that of the first generation, and this is more scientific than the first generation. Okay, এবং second generation devices, intrauterine devices এর example হচ্ছে copper T 220. ওকে, এবং দিস ইজ মেড আপ অফ দ্য কপার, অর্থাৎ ইহা কপার দিয়ে তৈরি, অ্যান্ড বিকাম আয়োনাইজড ইনটু দ্য Cu2+, এবং যখন ফিমেল দেহের মধ্যে দেওয়া হয় বা ইউটেরাইন ওয়ালের মধ্যে যখন এটাকে প্রতিস্থাপন করা হয় তখন এরা Cu2+ আয়ন দেয়, অ্যান্ড Cu2+ আয়ন ইজ অ্যাকচুয়ালি দ্য দিস উইল কজেস দ্য টক্সিন সাইটোকাইন রিলিজড, এবং তার ফলে সাইটোকাইন রিলিজড হয়, অ্যান্ড দ্য স্পার্ম মোটিলিটি স্টপড, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে এর ফলে স্পার্ম আর মুভ করতে পারে না, এবং স্পার্ম ফ্যাগোসাইটোসাইজড, এবং স্পার্ম হচ্ছে ফ্যাগোসাইটিস হয়ে যায়, এবং তার ফলে স্পার্ম হচ্ছে মারা যায়। ওকে, এবং তার ফলে নো ফার্টিলাইজেশন, এবং কেপ্ট ফর 3 to 5 ইয়ার্স, এবং এটা 3 থেকে 5 বছর পর্যন্ত এটাকে রাখা যায় ইউটেরাইন ওয়ালের মধ্যে, বা ইন্ট্রাউটেরাইন ডেভিসেস কপারটিকে 3 থেকে 5 বছর রাখা যায়। থার্ড জেনারেশন ইন্ট্রাউটেরাইন ডেভিসেস, অ্যান্ড দিস ইজ মোর ডেভেলপড দ্যান দ্য সেকেন্ড জেনারেশন, এবং এক্ষেত্রে হরমোন থাকে, যেমন থার্ড জেনারেশন ইন্ট্রাউটেরাইন ডেভিসেসের এক্সাম্পল হচ্ছে প্রোজেস্টাস্টার্ট আর লিভোনার জেস্ট্রিল আইইউডি। ওকে, এবং এরা রিলিজড প্রোজেস্টেরন, অ্যান্ড দিস অ্যাকচুয়ালি প্রিভেন্ট দ্য ওভিউলেশন। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য মেথডস ফর দ্য কন্ট্রাসেপশন, এবং প্রধানত যেগুলো পরীক্ষাতে আসে আমি সেই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আমরা আলোচনা করবো সেটা হলো পার্চুরেশন পদ্ধতি। সো হোয়াট ইজ পার্চুরেশন? পার্চুরেশন মিনস এলিমিনেশন অফ দ্য প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি শেষ হওয়া, এটাই হচ্ছে পার্চুরেশন। এবং উইদিন দ্য 15 days অফ দ্য ক্যালকুলেটিং ডেট অফ দ্য 28 days, অর্থাৎ একজন ফিমেল যখন 280 দিন সে তার প্রেগনেন্সি পিরিয়ড ক্রস করার পরে 15 দিনের মধ্যে তার দেহ থেকে বেবি বেরিয়ে যায়, এবং এই পদ্ধতিকেই বলা হয় পার্চুরেশন। ওকে, সো হোয়াট ইজ দ্য লেবার? লেবার মিনস এ সিরিজ অফ দ্য ইভেন্ট দ্যাট এক্সপেল দ্য ইনফ্যান্ট ফ্রম দ্য ইউটেরাস, অর্থাৎ লেবার হচ্ছে এমন কিছু ঘটনা যেটা হচ্ছে শিশুকে সন্তানের তার মায়ের দেহ থেকে দেহের বাইরে বের করে, অর্থাৎ ইউটেরাস থেকে বাইরে বের করে, অ্যান্ড ডিউ টু দ্য ফোর্সফুল মাস্কিউলার কন্ট্রাকশন, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম ওয়াল তখন কন্ট্রাক্টেড হয় এবং তার ফলে শিশু দেহের বাইরে নির্গত হয়। সুতরাং এই যে ঘটনা কিভাবে কন্ট্রাক্টেড হচ্ছে, এবং এই সমস্ত ঘটনাগুলোকেই আমরা বলবো লেবার। ওকে, নেক্সট, তো পার্চুরেশন পদ্ধতি অর্থাৎ সন্তান নির্গত হওয়ার যে পদ্ধতি সেগুলো হচ্ছে কিছু বিষয়ের উপর নির্ভর করবে, যেমন ইনিশিয়েশন অফ দ্য লেবার এবং লেবার স্টেজ, অর্থাৎ সন্তান নির্গত হওয়ার বিভিন্ন ধাপসগুলো। ওকে, তো স্টেপসগুলো অ্যাকচুয়ালি, তো এক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিই যে ইনিশিয়েশন অফ দ্য লেবার বা লেবার ইনিশিয়েশন কীভাবে হয় বা কখন হচ্ছে লেবার পেন শুরু হয় সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। প্রথমে লাস্ট ফিউ উইকস অফ দ্য প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডের শেষ উইকসে মাদার্স ব্লাডে ইস্ট্রোজেন লেভেলের পরিমাণ প্রচুর বেড়ে যায়। এর ফলে মায়োমেট্রিয়াল সেল স্টিমুলেশন, অর্থাৎ ইউটেরাসের মায়োমেট্রিয়াল সেলগুলো হচ্ছে স্টিমুলেটেড হয়ে যায়, অ্যান্ড টু পারফর্ম দ্য অ্যাবান্ডেন্ট অক্সিটোসিন রিসেপ্টর, এবং তারপরে প্রচুর পরিমাণে অক্সিটোসিন রিসেপ্টর মায়োমেট্রিয়াম সেলের মধ্যে তৈরি হয়। ওকে, এছাড়া ইস্ট্রোজেন লেভেল যেহেতু বেড়ে যায়, এবং ইস্ট্রোজেন হ্যাজ দ্য অ্যান্টাগনিস্টিক এফেক্ট অফ দ্য প্রোজেস্টেরন, অর্থাৎ ইস্ট্রোজেনের প্রোজেস্টেরনের প্রতি অ্যান্টাগনিস্টিক এফেক্ট থাকে, অর্থাৎ প্রোজেস্টেরনের বিপরীত কাজ করে। এবং তোমরা জানো যে প্রোজেস্টেরন হচ্ছে প্রেগনেন্সি মেইনটেনিং হরমোন, সুতরাং প্রোজেস্টেরনের যদি অ্যান্টাগনিস্ট হয়ে যায় তাহলে প্রেগনেন্সি আর মেইনটেইন থাকে না, অর্থাৎ সন্তান দেহের বাইরে চলে আসতে চায়। তো এর ফলে কি ঘটনা ঘটবে? এর ফলে সুতরাং ইস্ট্রোজেন দুটো কাজ করবে, এক নাম্বার হচ্ছে অক্সিটোসিন রিসেপ্টরের সংখ্যা বাড়িয়ে দেবে, এবং দ্বিতীয় হচ্ছে মায়োমেট্রিয়া অ্যান্টাগনিস্টিক এফেক্ট অফ দ্য প্রোজেস্টেরন, অর্থাৎ প্রোজেস্টেরনের কাজে বাধা দেবে, এবং তার ফলে মায়োমেট্রিয়াম উইক হয়ে যাবে, ইরিটেবল এবং ইররেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন। ওকে, এবং এটাকে বলা হচ্ছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, এবং তার ফলে ইররেগুলার মায়োমেট্রিয়াম কন্ট্রাকশন হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইনিশিয়েশন অফ দ্য লেবার। ওকে, নেক্সট, ফ্রম দ্য ফিটাস অ্যান্ড দ্য মাদার পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড অক্সিটোসিনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমরা আগেই বলেছি যে ইস্ট্রোজেন হরমোন অক্সিটোসিন রিসেপ্টরের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, যেহেতু অক্সিটোসিনের পরিমাণ বেড়ে যায়, এবং দিস উইল অ্যাকচুয়ালি স্টিমুলেট দ্য প্লাসেন্টা, এবং এই প্লাসেন্টা এবার প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসরণ করে, এবং সিন্স দ্য মায়োমেট্রিয়াম বিকাম সেন্সিটিভ টু দ্য অক্সিটোসিন, বোথ দ্য অক্সিটোসিন অ্যান্ড দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন কজেস দ্য রিদমিক এক্সপালশন কন্ট্রাকশন ডিউরিং দ্য টাইম অফ দ্য ট্রু লেবার। সুতরাং সন্তান যখন অনেক বড় হয়ে যায়, অর্থাৎ ম্যাচিওর্ড হয়ে যায়, ভ্রূণ অবস্থায় সে যখন ম্যাচিওর্ড হয়ে যায়, সেই সময় অক্সিটোসিনের পরিমাণ মায়ের দেহতে প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং যেহেতু ইস্ট্রোজেন হরমোন অক্সিটোসিন রিসেপ্টরের সংখ্যাও বাড়িয়ে দেয়, সেই জন্য এই অক্সিটোসিন হরমোন এবং প্লাসেন্টা থেকে নির্গত প্রোস্টাগ্ল্যান্ডিন এরা কি করে, এরা হচ্ছে ইউটেরাসের রিদমিক কন্ট্রাকশন ঘটায়, এবং তার ফলে লেবার শুরু হয়।
ওকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটু কাজটা দেখে নিই। তো ইস্ট্রোজেন অ্যান্টাগনিস্টিক অফ দ্য প্রোজেস্টেরন, যেহেতু এরা প্রোজেস্টেরনের বিপরীত কাজ করে সেই জন্য প্রোজেস্টেরন আর কাজ করতে পারে না। এছাড়া ইন্ডিউসেস দ্য অক্সিটোসিন রিসেপ্টর টু দ্য ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসের মধ্যে অক্সিটোসিন রিসেপ্টরের পরিমাণ বাড়িয়ে দেয়, অ্যান্ড দিস উইল স্টিমুলেট দ্য ইউটেরাস টু কন্ট্রাক্ট। এবং অক্সিটোসিন হরমোনও হচ্ছে স্টিমুলেট দ্য ইউটেরাস টু কন্ট্রাক্ট। এছাড়া ফ্রম মাদার অ্যান্ড দ্য ফিটাস পোস্টেরিয়র পিটুইটারি থেকে হচ্ছে অক্সিটোসিন নিঃসৃত হয়। এছাড়া প্লাসেন্টা থেকে অক্সিটোসিন নিঃসৃত হয়। ওকে, তো এর ফলে ইউটেরাস কন্ট্রাক্টেড হয় এবং তার ফলে সন্তান দেহের বাইরে নির্গত হয়। তো লেবারের আমরা স্টেজেসগুলো আমরা একটু দেখে নিই, অর্থাৎ কীভাবে সন্তান দেহের বাইরে নির্গত হয়। প্রথম যে স্টেজ সেটা হচ্ছে ডাইলেশন স্টেজ। ডাইলেশন স্টেজ ইজ দ্য ফার্স্ট স্টেজ এবং এই স্টেজ 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। সার্ভিক্স ইজ ডাইলেটেড বাই দ্য বেবিস হেড অ্যাবাউট দ্য 10 সেন্টিমিটার। ওকে, এবং এক্ষেত্রে সার্ভিক্স হচ্ছে প্রথমেই ডাইলেটেড হয়ে যায় এবং রেগুলার কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাইন ওয়াল, এবং তার ফলে ইউটেরাইন ওয়ালের কন্ট্রাকশন ঘটবে এবং ইনফ্যান্টস হেড ফোর্সড এগেন্স্ট দ্য সার্ভিক্স, অর্থাৎ ইনফ্যান্টসের যে সন্তান বাইরে বেরিয়ে আসছে তার হেড হচ্ছে সার্ভিক্সের উপর একটা বল প্রয়োগ করবে এবং সার্ভিক্স অনেক সফেন্স হয়ে যাবে অ্যান্ড থিন অ্যান্ড ডাইলেটস, অর্থাৎ এটা প্রসারিত হবে। এছাড়া এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস প্রডিউসেস দ্য রিল্যাক্সিন, অর্থাৎ ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম রিল্যাক্সিন হরমোন তৈরি করবে, অ্যান্ড দিস উইল অ্যাক্টিভেট দ্য কোলাজিনেজ অ্যান্ড দ্য প্লাসমিনোজেন অ্যাক্টিভেটার অ্যান্ড দ্য ফিটাল মেমব্রেন অ্যামনিয়ন অ্যান্ড দ্য কোরিয়ন রাপচার। যেহেতু এন্ডোমেট্রিয়ামের ইউটেরাস থেকে নিঃসৃত রিল্যাক্সিন কোলাজিনেজ এবং প্লাসমিনোজেন অ্যাক্টিভেটারকে সক্রিয় করবে, তার ফলে ফিটাল যে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ছিল অর্থাৎ অ্যামনিয়ন এবং কোরিয়ন এরা হচ্ছে ছিঁড়ে যাবে এবং তার ফলে অ্যামনিওটিক ফ্লুইড passes out এবং অ্যামনিওটিক ফ্লুইড তখন বাইরে বেরিয়ে আসবে এবং দিস অ্যাকচুয়ালি কজেস দ্য ব্রেকিং অফ দ্য ওয়াটার, এবং একে বলা হয় ব্রেকিং অফ দ্য ওয়াটার, অ্যান্ড দিস উইল কজেস দ্য লুব্রিকেটিং অফ দ্য ভেজাইনা। সুতরাং এই টোটাল ঘটনাটা 6 থেকে 12 ঘন্টা স্থায়ী হবে। ওকে, এবারে নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে এক্সপালশন স্টেজ। এক্সপালশন স্টেজ হচ্ছে মোটামুটিভাবে 20 মিনিট স্থায়ী হয় এবং আগের ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে ইউটেরাইন কন্ট্রাকশন মোর পাওয়ারফুল অ্যান্ড অ্যাবডোমিনাল কন্ট্রাকশন, এবং ইউটেরাইন কন্ট্রাকশন অনেক বেশি শক্তিশালী হয় এবং অ্যাবডোমিনাল কন্ট্রাকশনও ঘটে, অ্যান্ড ইয়ং পুসেস আউটওয়ার্ড থ্রু দ্য ডাইলেট সার্ভিক্স অ্যান্ড দ্য ডাইলেট লুব্রিকেটেড ভ্যাজাইনা, এবং তার ফলে যে ইনফ্যান্ট